স্বাগতম সবাইকে। সিডর, আইলা, লাইলা, মহাসেন, নার্গিস আরও অনেক কিছুই তোমরা নিশ্চয়ই শুনেছ ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন এবং জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামির কথা। তো এটা কিভাবে আসলে তৈরি হয় সেটা আমরা কথা বলবো। এটাকে আমরা কেমিস্ট্রিতে কেন পড়ছি? ভেরি গুড, কেমিস্ট্রিতে পড়ছি এই কারণ হচ্ছে এটার সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে, পরিবেশের সাথে রসায়নের একটা সম্পর্ক আছে। আমরা যদি রসায়ন দিয়ে পরিবেশকে বাঁচাতে চাই, আমাদেরকে পরিবেশ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো পরিবেশের একটা বিপর্যয়, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় এবং হচ্ছে জলোচ্ছ্বাস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করব। তো প্রথমতই দেখো যে কেন পরিবেশের এই বিপর্যয়টা হয়। তার পেছনে চারটা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা যদি এদিক ওদিক হয় তাহলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়। আর একটা হচ্ছে চাপ, আমাদের বায়ু একটা আমাদেরকে চাপ দেয়, বায়ুর চাপ, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বায়ুর চাপের উপর কিন্তু বায়ু প্রবাহ হয়। এই যে কালবৈশাখী ঝড় হচ্ছে, এমনি ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বৃষ্টির কারণে ঝড় হচ্ছে, যে কোনো ঝড়ের পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে চাপ। সো তাপমাত্রা, চাপ, এই দুইটা কিন্তু আমাদের পরিবেশের বিপর্যয়ের জন্য একটা দায়ী ফ্যাক্টর বলতে পারো। এদিক ওদিক হলে বিপর্যয় হবে। তারপর বায়ুর ঘনত্ব, এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। বায়ুর ঘনত্ব বলতে অনেক সময় দেখা যায় কোন একটা স্থানের বায়ু অনেক বেশি লঘু বা পাতলা হয়ে যায়, আবার কোন একটা স্থানের বায়ু অনেক বেশি ঘন হয়ে যায়। এই ঘন বায়ু এবং পাতলা বায়ুর মধ্যেও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। ঠিক আছে, বায়ু প্রবাহের একটা সম্পর্ক আছে। তারপর আরেকটা হচ্ছে আমাদের তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব। হ্যাঁ, এসবের পাশাপাশি দেখা যায় কি অনেক সময় আমাদের সমুদ্র, এই যে ঘূর্ণিঝড় বলো, জলোচ্ছ্বাস বলো, এগুলোর উৎপত্তিস্থল কই? সমুদ্রে। সমুদ্রের একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সমুদ্রের জলীয় বাষ্পের অবস্থা বা সমুদ্রের জলীয় বাষ্পের পরিমাণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমুদ্রের মধ্যে জলীয় বাষ্প যদি অনেক বেশি বেড়ে যায় কিংবা অনেক বেশি কমে যায়, পরিবেশের বিপর্যয় হয়। সো সমুদ্রে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সমুদ্রেই কিন্তু আমার এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের উৎপত্তিস্থল। সো চারটা ফ্যাক্টরের কথা বললাম, এই যে চারটা ফ্যাক্টর আমাদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। সো আমরা এইভাবেই লিখলাম 4 ফ্যাক্টর। ফ্যাক্টরের বাংলা কি? ফ্যাক্টরের বাংলা হচ্ছে প্রভাবক। চারটা প্রভাবক যারা আমার ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে প্রভাব বিস্তার করে। কি কি সেই ফ্যাক্টরগুলো? নাম্বার 1 একটু আগেই বলেছি, বলো তো কি বলেছি? তাপমাত্রা, টেম্পারেচার। নাম্বার 2 চাপ, প্রেশার। নাম্বার 3 বায়ুর ঘনত্ব, এয়ার ডেন্সিটি। অ্যান্ড নাম্বার 4 সমুদ্রের জলীয়বাষ্পের অবস্থা, সমুদ্রের জলীয়বাষ্পের অবস্থা। এই জিনিসগুলো আমার ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের জন্য দায়ী। আমি ইংলিশেও লিখে দিচ্ছি, টেম্পারেচার, প্রেশার, এয়ার ডেন্সিটি, অ্যামাউন্ট অফ vapor, water vapor in sea। এখন আসো, ঠিক আছে বুঝলাম ভাইয়া, তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সমুদ্রের জলীয়বাষ্পের অবস্থা, এই চারটা হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জন্য দায়ী। এখন কিভাবে দায়ী? অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে না কমে গেলে, চাপ বেড়ে গেলে না কমে গেলে, কোনটা কি হলে এই জিনিসগুলো ঘটবে সেটা আমরা এখন দেখব। কিভাবে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস ঘটবে সেটা আমরা দেখব। প্রথমত হচ্ছে পুরো প্রসেসটাকে আমরা একটা ফ্লো চার্ট আকারে দেখাবো, যাতে করে তোমাদের পরীক্ষায় মনে রাখতে সুবিধা হয় এবং লিখতে পারো। পরীক্ষায় তুমি এই ফ্লো চার্টটা এঁকে দিলে তোমাকে স্যার অবশ্যই ভালো নাম্বার দিবে। সো ফ্লো চার্টের প্রথম দিকেই যেটা আসবে সেটা হচ্ছে, ফ্লো চার্টের প্রথম দিকেই আসবে বাষ্পীভবনের কারণে এবং অত্যাধিক গরম পড়লে সমুদ্রের তাপমাত্রাটা কি হয়? বৃদ্ধি হয়। ঠিক আছে, বাষ্পীভবনের কারণে হতে পারে এটা। অনেক সময় বাষ্পীভবনের কারণে তাপমাত্রা বেড়ে যায়, আবার অত্যাধিক গরম পড়লে সমুদ্রের তাপমাত্রাটা, সমুদ্রের যে অঞ্চল, সমুদ্র অঞ্চলের তাপমাত্রাটা বেড়ে যায়। ওকে, সো দুটো কারণে হতে পারে সেটা। একটা হচ্ছে বাষ্পীভবনের কারণে হতে পারে, আর একটা হচ্ছে অত্যাধিক, ঠিক আছে, গরম পড়লে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়। সমুদ্রের তাপমাত্রা না বলে সমুদ্র অঞ্চল বলবো, কারণ আমরা সমুদ্রের আশেপাশের অঞ্চলকে মিন করছি। সমুদ্র অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর আচ্ছা,
তারপর আচ্ছা, যদি বাষ্পীভবন এবং অত্যাধিক গরম পড়লে সমুদ্রের তাপমাত্রাটা বৃদ্ধি পায়, এবার কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থানের ঘনত্বটা কমে যায়। যে কোনো কিছু তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, অণুসমূহ ছুটাছুটি করবে, এক জায়গায় জড়ো হয়ে বসে থাকবে না, তারা দূরে দূরে চলে যেতে চাইবে তাপমাত্রার কারণে। ফলে দূরে দূরে চলে যেতে চাইলে তারা আগে যে ঘন ছিল সে ঘন আর থাকবে না, তারা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তাহলে বায়ুর ঘনত্বটা হালকা হয়ে যাবে, যেটা বরফের ক্ষেত্রে দেখা যায়। বরফ ঠান্ডা বলে জড়ো হয়ে থাকে, যখন বরফকে আস্তে 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 তাপ দেওয়া হয় বাষ্প আকারে দূরে চলে যেতে থাকে। তার মানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুর ঘনটা আস্তে আস্তে বায়ুটা ঘন থেকে পাতলা হবে, বায়ুর ঘনত্বটা কমে যাবে। তার মানে আমার কি হচ্ছে? বায়ুর ঘনত্ব হ্রাস পাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় বায়ুর ঘনত্ব কমে গেলে চাপটাও কমে যায়। বায়ুর ঘনত্ব কমে গেলে চাপটাও কি হয়? কমে যায়। কেন? ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি। ওই অঞ্চলে, যে অঞ্চলে বায়ুর ঘনত্ব কমেছে, ওই অঞ্চলে ঘনত্ব কমার কারণে বায়ুর নিম্ন চাপের সৃষ্টি হয়। তুমি কেন বিশ্বাস করবে এই কথাটা? এটা না হয় বুঝতে পেরেছি, তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বেড়ে গেলে ঘনত্ব হ্রাস পায়, এটা না হয় বুঝতে পেরেছি যে পাতলা হয়ে যায় তাপমাত্রা বেড়ে গেলে। কিন্তু ঘনত্ব কমে গেলে চাপ কেন কমবে? বিকজ আমরা একটা সূত্র জানি, পিবি সমান এনআরটি। এটা কার সূত্র? আদর্শ গ্যাসের সূত্র। কার জন্য প্রযোজ্য? গ্যাসের জন্য প্রযোজ্য। বায়ু কি? গ্যাসের মিশ্রণ। তার মানে বায়ু এক প্রকার গ্যাস। তাহলে বায়ুর ক্ষেত্র পিবি সমান এনআরটি অ্যাপ্লাই করা যাবে। পিবি সমান এনআরটি দিয়ে আমরা কিন্তু পড়েছি প্রাইম মিনিস্টার সমান রো আর টি, যেখানে প্রাইম মিনিস্টারের এম ছিল আণবিক ভর এবং আর ছিল আদর্শ গ্যাস ধ্রুবক। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে আমরা যদি আমাদের তাপমাত্রাটাকে আপাতত কনস্ট্যান্ট ধরে রাখি, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাপমাত্রাটাও কনস্ট্যান্ট, কম্পেয়ারের সুবিধার্থে এটাও কনস্ট্যান্ট, তাহলে এটা সমানুপাতিক এটা। তার মানে ঘনত্ব যখন ফল করবে চাপ ফল করবে, কারণ ঘনত্বের সাথে চাপটা সমানুপাতিক। এটা এভাবেও ফিল করা যায়, যখন অনেক বেশি ঘন হবে তখন সবাই ডিসুম 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 চাপাচাপি করবে, অল্প একটা জায়গায় যখন সবাই থাকবে গাদাগাদি করবে, চাপাচাপি করবে। যখন ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখন একজনের উপর আরেকজন কম চাপ দিবে। তার মানে ফাঁকা ফাঁকা হলে ঘনত্ব কমে গেলে কম চাপ দিবে, চাপটা কমে যাবে। ঘনত্ব কমে গেলে চাপটা কমে যাবে। আবার তুমি যদি তাপমাত্রার ইফেক্টটাকেও চিন্তা করতে পারো, এখানে তাপমাত্রার ইফেক্টটাকে সহ যদি চিন্তা করো, তাহলেও যেটা হবে পি সমানুপাতিক রো টি। তো সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, কি হবে? একটা বাড়ছে একটা কমছে, তাহলে চাপের কি হবে? সেক্ষেত্রে তাপমাত্রা যে পরিমাণ বাড়ে তার চেয়ে বেশি ঘনত্ব কমে যায়, যে পরিমাণ তাপমাত্রা বাড়ে তার চেয়েও বেশি ঘনত্বটা কমে যায়, যে পরিমাণ তাপমাত্রা বাড়ে তার চেয়েও বেশি ঘনত্ব কমে যায়। ফলে ঘনত্ব কমে যাওয়ার কারণে আমার চাপটা কমে যায়, অর্থাৎ তাপমাত্রার চেয়ে এখানে ঘনত্বটা বেশি শক্তিশালী। ঠিক আছে? সেই জন্য যেখানেই দেখা যায় বায়ুর ঘনত্ব কম, সেখানেই দেখা যায় নিম্ন চাপের সৃষ্টি হয়। সো এই তিনটা লাইন বুঝতে পেরেছো সবাই? প্রথমে তাপমাত্রা বাড়বে, ঘনত্ব কমবে, ঘনত্ব কমার কারণে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হবে। ইংলিশ ভার্সনে যারা আছো, ইনক্রিজ ইন টেম্পারেচার উইল কজ রিডিউস ইন ডেন্সিটি or decrease in density and also decrease in pressure। ঠিক আছে? তাহলে increase of temperature তাপমাত্রা বৃদ্ধির ফলে decrease of air density and in this way decrease in pressure। ঠিক আছে?
তার মানে হচ্ছে এয়ার ডেন্সিটি এবং প্রেশার ডিক্রিজ করবে, কিসের কারণে? টেম্পারেচার ইনক্রিজের কারণে। এবার আসো, এবার কি হবে দেখো, ওকে বুঝতে পেরেছি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার মানে তাপমাত্রা বেশি এবং চাপ নিম্নচাপ। তাহলে যখন সমুদ্র অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে তখন আশেপাশের অঞ্চলের বায়ুগুলো কি? উচ্চচাপ, উচ্চ ঘনত্ব, আর সমুদ্র অঞ্চলের ঘনত্বটা নিম্ন ঘনত্ব। তখন আমরা জানি ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ ঘনত্বের বায়ু নিম্ন ঘনত্বের এলাকায় চলে আসবে, উচ্চ ঘনত্ব থেকে সবসময় নিম্ন ঘনত্বের দিকে কি আসবে? স্বাভাবিকভাবে বায়ু চলে আসবে। অথবা তুমি বলতে পারো আশেপাশের উচ্চ চাপের বায়ুগুলো নিম্ন চাপের দিকে। সবসময় আমরা চাপটাকে কমাতে চাই, আমরা আমাদের ঘনত্বটাকে কমাতে চাই, আমরা সবসময় গাদাগাদি করে থাকতে চাই না, আমরা সবসময় ফাঁকা ফাঁকা থাকতে চাই, আমরা আমাদের ঘনত্বটাকে কমাতে চাই, আমরা সবসময় চাপাচাপির মধ্যে থাকতে চাই না, আমরা আমাদের চাপটাকে কমাতে চাই, আমরা আমাদের ঘনত্বকে কমাতে চাই, আমরা আমাদের চাপকে কমাতে চাই। নেচার টেন্ডেন্সি হচ্ছে এটা, সবসময় আমরা আমাদের ঘনত্ব এবং চাপকে কমাতে চাই। ফর এক্সাম্পল, আমাদের যে ওই যে তুমি দেখো একটা বেশি ঘনত্বের তরল আর একটা কম ঘনত্বের তরল পাশাপাশি রাখো, বেশি ঘনত্বের তরল থেকে কম ঘনত্বের তরলের দিকে ব্যাপন হবে। তোমরা ব্যাপন পড়েছো, কিসমিস পরীক্ষা ছিল, অসমোসিস, তারপর হচ্ছে ডিফিউশন, ক্লাস 9-10-এ পড়েছো ব্যাপন ও বিস্রবণ, সেখানে তোমরা দেখেছো ব্যাপন মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপিত হওয়া। যেমন ফর এক্সাম্পল এখানে কিন্তু অনেক বেশি ঘনত্ব, আস্তে আস্তে এটা নিঃসরণ, এরপর ব্যাপন হবে। ব্যাপন কেন হচ্ছে? এই জায়গায় ঘনত্বটা বেশি আর পুরো রুমে ঘনত্বটা কম, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাবে। সবসময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায়। তার মানে নেচার টেন্ডেন্সি সেটা কি? যে বেশি থেকে কমের দিকে ছড়িয়ে যাওয়া। তাহলে আমাদের এখানে কি হবে? আশেপাশের উচ্চ ঘনত্বের এবং উচ্চ চাপের বায়ু সমুদ্র অঞ্চলের নিম্ন ঘনত্ব এবং নিম্ন চাপের দিকে অতিরিক্ত বেগে ধেয়ে আসবে। তাহলে এরপরে ফ্লোচার্টের এরপরে কি লিখব? ফ্লোচার্টে এরপরে লিখব এই ফ্লোচার্টে এরপরে লিখ, আমার তো জায়গা নেই, তোমরা নিচে নিচে লিখবে, তোমাদের খাতায় নিচে নিচে লিখবে, আমার জায়গা না থাকে আমি এদিকে লিখছি। তাহলে আশেপাশের উচ্চ ঘনত্ব হাই ডেন্সিটি ও উচ্চ চাপ হাই প্রেসারের বায়ু সমুদ্র অঞ্চলের নিম্ন ঘনত্ব ও নিম্ন চাপের প্রচণ্ড বেগে ধেয়ে আসবে। তাহলে কিসের কারণে ধেয়ে আসছে বলো তো বাবা? কারণ হচ্ছে এখানে আশেপাশের এলাকায় ঘনত্ব বেশি আর সমুদ্র এলাকায় ঘনত্ব কম। তার মানে এই যে এটা যদি সমুদ্র এলাকা হয়, আশেপাশে সব জায়গা থেকে শু করে দিকে চলে আসবে, এই যে এই। তাহলে আশেপাশ থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যে যেদিক থেকে পারে শু করে সবাই নিম্ন চাপে, সবাই চাইবে তার প্রেশার কমাতে, সবাই চাইবে তার ডেন্সিটি কমাতে, তাই সে উচ্চ ঘনত্ব থেকে উচ্চ চাপ থেকে সে নিম্ন চাপের দিকে দৌড় দিবে অনেক জোরে। এতে করে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, ঘূর্ণি সৃষ্টি হবে। এটাকে বলছি ঘূর্ণিঝড়। অলরেডি আমাদের এখানে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তোমাদের ভিডিওটা যখন করছি তখনও কিন্তু বাইরে খুবই বাতাস হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে? খুবই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঠিক আছে? ঘূর্ণিঝড় পালাতে পালাতে ঘূর্ণিঝড় চলে আসলো। ধন্যবাদ পরিবেশকে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভালো করে, তাহলে যেটা বলছে আশেপাশের উচ্চ ঘনত্ব উচ্চ চাপের বায়ু সমুদ্র অঞ্চলের নিম্ন ঘনত্ব নিম্ন চাপের অঞ্চলে প্রচণ্ড বেগে ধেয়ে আসবে। আবার বলছি এই কথাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঘূর্ণিঝড় বেসিক্যালি এইটাই, আশেপাশের উচ্চ ঘনত্ব এবং উচ্চ চাপের বায়ু সমুদ্র অঞ্চলের নিম্ন ঘনত্ব এবং নিম্ন চাপের অঞ্চলে প্রচণ্ড বেগে ধেয়ে আসবে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে, হ্যাঁ, আর আমারটা হচ্ছে ছাদের উপরে, প্রচণ্ড বাতাসে গ্লাস, তারপর হচ্ছে সব কিছু দরজা, একটা অবস্থা, খুব ভালো লাগছে অবশ্য।
একই সাথে লাইফ এক্সপেরিয়েন্স। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কেন ভাইয়া সমুদ্র অঞ্চলে নিম্ন ঘনত্ব এবং নিম্নচাপের সৃষ্টি হলো, তার কারণ তো এখানে লেখাই আছে। সমুদ্র অঞ্চলে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে কিসের কারণে? বাষ্পীভবনের কারণে। বাষ্পীভবনের কারণে অত্যাধিক গরম পড়লে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়। তোমরা বলতে পারো ভাইয়া সমুদ্রের তাপমাত্রা কেন বাড়বে? আশেপাশে তাপমাত্রা তো বাড়তে পারতো। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আশেপাশের তাপমাত্রা তো বাড়তে পারতো, কিন্তু আশেপাশে তো পানি নাই। বাষ্পীভবন কার হয়? পানির হয়। কার পানি? সমুদ্রের পানি। আশেপাশের অঞ্চলে তো পানি নাই, আশেপাশে তো স্থলভাগ, ল্যান্ড। তার মানে যেখানে পানি আছে সেখানে বাষ্পীভবন হবে, বাষ্পীভবনের ফলে তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে যেখানে বাষ্পীভবন সেখানে তাপমাত্রা বেড়ে যাবে। এখন বাষ্পীভবনটা কোথায় হবে? স্থলভাগে না, সমুদ্রে। তার মানে সমুদ্রে বাষ্পীভবন হবে এবং তাই সমুদ্রের তাপমাত্রাটা বাড়বে, আশেপাশে তাপমাত্রা বাড়বে না। আশেপাশের তাপমাত্রা যতটুকু বাড়বে সমুদ্রের তাপমাত্রা তার চেয়ে অনেক বেড়ে যাবে। এখানে তো দেখা যায় বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, অর্থাৎ গরমকালে অনেক বেশি তাপমাত্রা থাকায় পানি বাষ্পীভবনে পৌঁছে যায়, অর্থাৎ তাপমাত্রা, সমুদ্রের পানি তাপমাত্রা মনে করো 100°C উপর চলে গেছে। কিসের কারণে? অত্যাধিক গরমের কারণে। ফলে বাষ্পীভবন হওয়া শুরু করছে, তাপমাত্রা আরও বাড়ছে। তাপমাত্রা আরও বাড়ার ফলে ঘনত্ব একদম কমে গেছে, ঘনত্ব একদম কমার কারণে চাপ একদম কমে গিয়েছে। তার মানে অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধির ফলে চাপ এবং ঘনত্ব কমে যায়, ফলে সমুদ্র অঞ্চলে নিম্ন ঘনত্ব এবং নিম্নচাপের সৃষ্টি হয়। সবসময় কিন্তু হয় না, সবসময় হলে তো প্রতিদিনই ঘূর্ণিঝড় হতো। কখন হয়? যেদিন অনেক গরম পড়ে। দেখা যায় 3-4 দিন অনেক গরম পড়ছে, 3-4 দিন গরম গরম গরম, বৃষ্টি নাই, আল্লাহ ঝড় দে মেঘ দে, আমরা গান শুরু করে দিলাম, বৃষ্টি নাই। হঠাৎ করে 3-4 দিন পর একটা ঝড় এসে, কালবৈশাখী এসে একেবারে উড়াই নিয়ে যায়। 3-4 দিন ধরে গরম, অত্যাধিক গরম। তারপরে অত্যাধিক গরম পড়তে পড়তে তাপমাত্রা বাড়তে এক সময় কি হয়? অনেক বেড়ে যায়, ঘনত্ব অনেক হ্রাস পায়, চাপ অনেক কমে যায়। তারপরে এই ঘটনাটা ঘটে। এমনি প্রতিদিন কিন্তু ঘটে না। অনেক বেশি তাপমাত্রা বাড়লে এবং ঘনত্ব এবং চাপ অনেক কমে গেলে তারপরে এই ঘটনা ঘটে। আচ্ছা, তো তোমাদের পরীক্ষায় এই কথাগুলোকে সুন্দর করে লিখবে। আমি যেভাবে দিছি দাড়ি কমা সহ এভাবেই লিখবে। কেউ চাইলে ফ্লোচার্ট করতে পারো, ফ্লোচার্ট করার আগে বাংলায় লিখে দিতে হবে কথাগুলো, আবার ফ্লোচার্টে লিখতে হবে। আর কেউ যদি চাও যে ফ্লোচার্ট করবে না, তাহলে শুধু বাংলায় কথাগুলো লিখে দিবে। বাষ্পীভবন অত্যাধিক গরম পড়লে সমুদ্র অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, বায়ুর ঘনত্ব হ্রাস পায়, ওই অঞ্চলে ঘনত্ব কমার কারণে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়। আশেপাশে উচ্চ ঘনত্ব উচ্চচাপের বায়ু সমুদ্র অঞ্চলের নিম্ন ঘনত্ব নিম্নচাপের অঞ্চলে প্রচণ্ড বেগে ধেয়ে আসে। এই কথাগুলোকে আমাদেরকে কি করতে হবে? বলতে হবে। তো এই কথাগুলো যদি আমরা লিখতে পারি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি? এরপরে তো ফিনিশিং শেষ এভাবে। ঠিক আছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এটাই হচ্ছে মূল কথা। তো এরপর আসো এবার জলোচ্ছ্বাস। একটা কথা আছে আমরা মোটামুটি, আচ্ছা আর একটা কথা বলি, ঘূর্ণিঝড়ের ইংলিশ হচ্ছে সাইক্লোন। সাইক্লোন ওয়ার্ডটা এসেছে সাইক্লোস থেকে। সাইক্লোন ওয়ার্ডটা আসছে এই যে কাইক্লোস না, এটা আবার কাইক্লোস না, এটাকে সাইক্লোস বলে। এটার অর্থ হচ্ছে কি? এটার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক। এটা কিন্তু এমসিকিউতে আসে, কয়েল অফ স্নেক। কয়েল অফ স্নেক মানে কি? সাপের মতো কুণ্ডলী। তো আমরা তো দেখেছি ঘূর্ণিঝড়গুলো টিভিতে প্রায় সময় তোমরা দেখো, ঘূর্ণিঝড়গুলো কিসের মতো হয়? এই যে সাপের কুণ্ডলীর মতো হয়। অনেকটা বোতলের মধ্যে ঘূর্ণিঝড় দেখানো যায়। এই যে দেখো, এখানে যদি আমরা ঘূর্ণিঝড়টা দেখাই, এই যেটা ঘূর্ণিঝড়, এটা ঘূর্ণিঝড়। ঠিক আছে, এই যে সাপের কুণ্ডলীর মতো করে যেটা দেখা যায় সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে কয়েল অফ স্নেক, সাপের কুণ্ডলীর মতো, সাপের মতো। কয়েল অফ স্নেকের যে একটা সম্ভবত জাপানিজ ওয়ার্ড, আই ডোন্ট নো, আমি জানি না এটা কি শব্দ। এটার অর্থই হচ্ছে কয়েল অফ স্নেক, সাইক্লোস। এখান থেকেই পরে সাইক্লোন এসেছে, কাইক্লোস থেকে সাইক্লোন এসেছে, যার অর্থ কয়েল অফ স্নেক, সাপের কুণ্ডলীর মতো। আচ্ছা, আর জলোচ্ছ্বাসটা কি? জলোচ্ছ্বাস নাম শুনে বুঝতে পারছো, জল মানে পানি থাকবে। উচ্ছ্বাস মানে হচ্ছে আনন্দ করবে না, জল যখন উচ্ছ্বাস করবে আনন্দ করবে। আচ্ছা, আসলে এই কথাটা ঠিক। সেটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে তোমার ঘূর্ণিঝড়ের সাথে সাথে যদি সমুদ্রের ঢেউগুলা তীরে চলে আসে, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তীর এসে প্লাবিত করে, তাহলে একদিকে ঘূর্ণিঝড় প্লাস সমুদ্রের পানি যখন তীরে চলে আসবে তখন সেটাকে বলবে জলোচ্ছ্বাস, সুনামি। সুনামি হলে, সুনামি এবং সাইক্লোনের মধ্যে পার্থক্য হচ্ছে সাইক্লোন অনলি ঝড়, নট পানি। সুনামি হচ্ছে সাইক্লোন প্লাস পানি,
অর্থাৎ সাইক্লোন প্লাস পানিকে বলা হয় সুনামি। সাইক্লোন মানে ঝড়, ঝড়ের সাথে যদি সমুদ্রের পানিটা তীরের মধ্যে চলে আসে সেটা হবে জলোচ্ছ্বাস, যেটাকে ইংলিশে সুনামি বলা হয়। ঠিক আছে, তাহলে জলোচ্ছ্বাস তো ভয়াবহ, কারণ জলোচ্ছ্বাসে ঝড়ও হবে, আবার প্লাবিত হয়ে যাবে, উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে যাবে। সো জলোচ্ছ্বাস মানে হচ্ছে যখন সমুদ্রের বিশাল ঢেউ তীরের মধ্যে চলে আসবে সেটাকে আমরা জলোচ্ছ্বাস বলবো। ওকে, তাহলে একটু লিখে রাখো, সবাই একটু লিখে রাখো। সমুদ্রের বিশাল ঢেউ যখন ঘূর্ণিঝড়ের সাথে সাথে ঠিক আছে স্থলভাগ প্লাবিত করবে তাকে জলোচ্ছ্বাস বলে। তো এই হচ্ছে আমাদের সাইক্লোন এবং জলোচ্ছ্বাসের মোটামুটি একটা আলোচনা।